প্রিয় দর্শক, অনেকদিন পরে একজন সাধু সঙ্গ করার সুযোগ আমাকে ভগবান দিয়েছে। আজকে আমি কথা বলবো নিত্যানন্দ গিরি মহারাজ। আপনি কোন সম্প্রদায়ের? আমি 10 নামি জুনা আখড়া। হ্যাঁ, 10 নামি জুনা আখড়ার উনি একজন সাধক। আজকে আমি অনেক কৃপা, মানে ভগবানের অনেক কৃপা আমি লাভ করেছি যে এনার সাথে আমি কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা আমাদের কথাবার্তা শুনতে থাকেন, আশা করি আপনারা উপকার পাবেন, এইটুকু আমি আশা রাখি। ওম নমঃ শিবায়, ওম নমঃ। মহারাজ, আপনার তো পূর্ববঙ্গে বাড়ি, পূর্ববঙ্গে বাড়ি, বাঙালি। তা আপনি তারপরে আপনি গৃহী, সংসারী ছিলাম আগে, এখন আমি গৃহী নই, এখন আমি সন্ন্যাসী, নাগা সন্ন্যাসী। হ্যাঁ, আপনি সংসারী, কিন্তু আমার এটা শোনা কথা যে সংসারী লোক নাগা সন্ন্যাসী হয় না। হ্যাঁ, ওরা ছোটবেলার থেকে সেইভাবে লালন পালন করে নাগা সাধুদের তৈরি করে। কিন্তু আপনি কত বছর বয়সে আপনি মানে এই গুরুর আশ্রয় যান বা এই পথে আপনি যান, সেটা যদি মানুষকে একটু জানান। দেখুন, একটা বিষয়টা কি, পরিবার থাকতে জুনা আখড়া সাধু হওয়া যায়। এক পরিবার সাথে বিয়ে করার আগে ছোট সমাজ থেকে যদি কেউ যায়, সেই একটা লাইন। আর একটা লাইন, পরিবার যদি সমাপ্ত হয়ে যায়, মানে বোঝার যায়, হ্যাঁ, তারপরে যে সুযোগটা দেহ রাখার পরে, কারণ সংসারে যদি পরিবার থাকে তাহলে তার দেখভাল করার একটা দায়িত্ব রয়েছে। তাহলে সে আর নাগা বাবা হতে পারে। আর যদি হয়তো কেউ কেউ হয়, সে একটা গাছ ধরে সন্তানরা আমার ধর্মকে ফাঁকি দেওয়ার জন্য, হ্যাঁ, ছলনা করার জন্য, লোক দেখানো, ড্রেস করে ঘুরে বেড়া, বাড়িতে বউ চলে দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন। আবার অনেক দেখা যায়, দেখা যাচ্ছে চুরি ডাকাতি করে থাকতে পারে না, লাল ড্রেস করে সাধু সাজি ঘুরে বেড়াচ্ছে। মানে এইসব চেক ফেক কেই বা করে, ধর্ম হচ্ছে নিজের কাছে, এ হচ্ছে সাধনা ফিট। হ্যাঁ, এখানে পরিবার বাচ্চা কাচ্চা থাকলেও হয় না, পিছনে টান থাকলে হবে। ধরেন এখানে আমি যখন সংস্কার হলাম, তখন আপনার স্ত্রী মানে উনি গত হয়েছিলেন কত সাল? আজ থেকে ধরেন সালটা বলতে পারেন 11 বছর আগে যে সালটা হয় সেই আর কি। সেই সময় উনি মারা যান। হ্যাঁ, মারা যাওয়ার পর হয়তো ব্রেন শর্ট হয়ে যাওয়ার মতন। তারপরে উজ্জয়ন মহাকাল কুম্ভ মেলা মিলেছিল, তারপরে আমি চোখ বুঝে লটারি দিয়েছিলাম, আমি তো একটা ঘুরে যাবো, কোথায় যাবো। উজ্জয়িনী কুম্ভ মেলায় আপনি গেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। যে ওখানে গিয়া আমার গুরুদেবের আঁকড়ায় আর কি ঢুকে পড়ে। তখনও গুরু হয়নি না, মানে আকর্ষণে আপনি চলে গেছেন। আকর্ষণে যাচ্ছি, যে দেখলাম মনের মতো গুরু তানাপতি নরেন্দ্র গিরি মহারাজ আমার গুরুদেবের নাম। আমি বললাম, বাবা আমি তো সংস্কার হতে চাই। তখন আর কি আমার আদর যত্ন করে রাখলো। রাখার পরে আর কি আমার ফটো তুলতে পাঠালো। তারপরে আমার এই চুল করা ফেলতে লাগছিল, তখনকার সময় 8,000 টাকা চুল করা ফেলতে। তারপরে চুল দাড়ি সব ফেলায় দিয়া 8,000 টাকা কেন লাগছে, ওদের বোর্ডের নাম লেখানো হয়, আর তার জন্য কার্ড হবে আমার, তারপরে 3-4 বোর্ডে আমার নাম হবে, ওদের একটা ফি আছে, আর চুল কামানো। আচ্ছা, মানে এই রীতি? হ্যাঁ, রীতি, কারণ ওই সেটার মধ্যে ভর্তি হওয়ার জন্য ওই পয়সাটা যদি করে সব জায়গায় নাম উঠে গেল, সব জায়গায় তোমার সেক্টর বেশি তোমার নাম হয়ে গেল। আমাদের প্রথম হেড অফিস হচ্ছে কাশী, দ্বিতীয় অফিস হচ্ছে হরিদ্বার। এইভাবে আমার সব জায়গায় নাম হয়ে গেল। নাম হয়ে যাওয়ার পরে আমার নামে কার্ড বেরোলো। হ্যাঁ, কার্ড বেরোলো। তারপরে আমার অনেক এইরকম ধরনের সেক্টর আছে অনেক। সেই সব এবার সাধন ভজনগুলো কিভাবে শুরু হলো? সাধন ভজন ওইভাবে হয়, ধরেন এই সাধন ভজন তো আপনার ব্যাপার। তখন আমি দীক্ষা শিক্ষা নিলাম, সংস্কার হয়ে গুরুদেবের মঠে গেলাম। ওইখানে গিয়ে গুরুদেব আর কি আমাদের প্রসেস সাধনার মার্গ দেখাতে লাগলো, আর আমরাও ধীরে এগোতে। আমাদের ওই সে উজ্জয়ন মেলার থেকেই আমার গুরু ভাইরা 25-30 জন গুরু ভাই আমরা একসাথে সংস্কার হয়েছি। 30 মাসের দিন, তখন কি 30 মাস ছিল কি যাই, বিশাল পাকা রাস্তা দিয়ে খালি পায়ে আসছে। আমার গুরু বন্ধু ওরা হাঁটিয়ে চলে যাচ্ছে, এইবার আমি আর হাঁটতে যাচ্ছি। মানে এইটা একটা পরীক্ষা, মানে বিশাল পরীক্ষা। ধরেন আমি 2-4-10 পাও গেলি ফেরে পাও আগুন হয়ে যাচ্ছে। আগুনগুলো তাড়াতাড়ি রাস্তার থেকে নেমে আমি সাইডে যে ঘাসের পর দাঁড়াইয়ে পাও মানে ঠান্ডা করে আবার দৌড়ই দিয়ে ওদের ধরি। এইভাবে 10-12 বার হলো। তখন আমি নিজেকে বললাম, ওরাও মানুষ, আমিও মানুষ। এ ঠাকুর, আমি কি অপরাধী না জানি,
ওরা হেঁটে যাচ্ছে খালি পায়ে এই গরম রোদ্দুর মধ্যে, আমি পাচ্ছি না। আমি এর থেকে মরে যাওয়া ভালো। আমি বাংলার থেকে আসছি, বাঙালির নামে একটু বাঙালি এইসা হ্যাঁ এরা তো বদনাম হয়ে যাবে ঠাকুর। তখন ঠাকুরের ঘরে বললাম, ঠাকুর মানে স্যারেন্ডার হয়ে গেল। হ্যাঁ, ঠাকুর বললাম তোমার নাম এটা নিয়ে সংস্কার হয়েছি, এইবার মারা বসা তুমি তুমি ছাড়া আর আমার কোনো মানে কেউ নেই। এই বলে আর কি ওদের পিছনে আবার হাঁটা শুরু করে। হাঁটতে 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 কখন যে সেই ভাব আমার হয়ে গেছে, আমার আর সে পাও গরমের কথা মনে নেই। ওদের সাথে হাঁটতে তখন আমাদের 8 কিলো পথ হাঁটতে হবে, 8 কিলো পথ হাঁটতে হবে, 8 কিলো পথ আসতে হবে। তারপরে প্রসেস আসছে 17 পুরুষ সন্তু পিণ্ডি দিতে। হ্যাঁ 17 পুরুষ, আজ থেকে ধরেন আমার কুলের থেকে 17 পুরুষ আগে পিণ্ডি করে। আমার নিজের পিণ্ডি আমি নিজেই দান করি। এই সংসারের সাথে আমার কোনো নাতা নেই। এখন নাতা কর্তব্য কি, আমার একটা ছেলে আছে, পরিবারগত হয়ে গেছে, মেয়েদের বিয়ে হয়ে গেছে। এখন ছেলেটা একটা বউমা নিয়ে সংসার করতে দেখবার জন্য। এখন যদি বলেন যে আমার না দেখলেও চলে, কারণ ছেলে আমার সাবাল লোক হয়ে গেছে, ওর নিজের মতো নিজে চলতে পারে। কিন্তু আমার একটা বিবেক, কারণ এই পৃথিবীর এই জগতে ওকে আমি এনেছি। আনার পরে মনে হয় পরিবার আমার মনে মনে ঠিক কথা বলে কি, আচ্ছা প্রভু তো আমার আয়ু দেয় না, আমি চলে আইছি, তুমি তো বাবা, তোমার তো একটা দায়িত্ব আছে। দায়িত্ব ছেলেটা একটা বিয়ে দেওয়া, ঘর সংসার করো, তারপর তুমি যা করলে কি করো। ওই কথাটার উত্তর আমার কাছে। সেই জন্য এখানে খাই হোক না কি হোক ছেলে ধরে থাকি। আবার কুম্ভর মেলায় যাই, যে কোনো মেলায় যাই, 1-2 মাস কাটা এসে আবার এখানে চলে আসি। যতক্ষণ একটা বৌমা না আনবে ততক্ষণ আর আমার এই খাটনিটা মানে যাচ্ছে না। মানে এই আছে। একটা জোর টানায় পড়ে গেছে। একটা দায়িত্ব রয়ে গেছে। না দায়িত্ব না রাখলে কোনো ব্যাপার না, না রাখলে কোনো ব্যাপার না। কারণ তবুও আমি যখন দিন মানুষের সুখেরও দিন যায়, কষ্টেরও দিন যায়। কারণ 7 তলার পরে তার রাজ্যও যায়, আবার যে কুড়িয়ে ঘরে থাকে আর্ধেক পেটা না খেয়া তার দিনটাও যায়। তাহলে আমার দিন যেভাবে যাবে না, কারণ এখানে থাকি আমি নিজে, ছেলে তো ধরেন বাইরে কাজ করে, আমি এখানে থাকি কোনোদিন দিনের বেলা একবার পুজো হয়, মাছ মাংস ডিম কিছু চলে না। আপনি নিজেই রান্না করেন? নিজেই নিজের হাতেই রান্না করি, নিজের হাতেই খাওয়া আচ্ছা, দাওয়া। আশ্রমে মানে ওই আখড়াতে মোটামুটি কতজন সাধু থাকে কম বেশি? আমরা গ্রুপ হয়ে আছে 550 গ্রুপ হয়। না, একটা আখড়াতে কত লোক থাকে? একটা আখড়ার ওই নির্ণয় করে বলা যাবে না, 10-15 জন তো অনিবার্য আছে। আর অল ইন্ডিয়ায় যত সাধু আছে, রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, আমাদের এই আখার নাগা সন্ন্যাসী, গাড়িতে 4 গাড়ি 5 গাড়ি 10 গাড়িও কান্না ঢুকলো আমার গুরুদেবের আশ্রমে, গঙ্গেশ্বর মহাদেব মঠ, গুজরাট। এইবার ওরা যারা আসবে তারা যদি অভুক্ত থাকে কেউ, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এবার খাওয়া দাওয়া করলো, বিশ্রাম করলো, যদি কেউ 2-1 দিন থাকতে চায় তাও থাকতে পারে, 10 দিন থাকতে চায় থাকতে পারে। খাওয়া দাওয়া করলো, কেউ যদি বলে যে না বাবা আমরা চলে যাবো, চলে গেলে যাওয়ার পরে কেউ 500 টাকা দক্ষিণে, 200 টাকা দক্ষিণে, 100 টাকা দক্ষিণে যাওয়ার সময় ওদের ভেট চড়াতে হয়। হ্যাঁ, এই ভেট চড়াতে যদি 100 লোক হোক, 200 লোক, ডেলি যত লোক হবে প্রত্যেকেই সম্মান রক্ষা করতে। কারণ আমরা মঠ দুয়ারা সাধু তো, আমার গুরুদেব আছে থানাপতি গঙ্গেশ্বর মহাদেব, হ্যাঁ মঠে থানাপতি গণেশগিরি বাপুজি, থানাপতি নরেন্দ্রগিরি মহারাজ আছে আমার গুরুদেবের। দুটো নাম, একটা হচ্ছে গণেশগিরি বাপু, আর যখন থানাপতি এসে তখন নামটা হয়েছে থানাপতি নরেন্দ্রগিরি। একই মানুষ? একই। থানাপতি মানে? থানাপতি বলতে আমাদের পঞ্চায়েতই জোনা। পঞ্চায়েতে এরকম মেম্বার, চেয়ারম্যান আছে, প্রধান আছে, তারপরে মন্ত্রী আছে, মহামন্ত্রী আছে। আমাদের মধ্যে সিরিয়াল, কারণ আমার চাচা গুরু আছে এখন মহামন্ত্রী। মানে পার্লামেন্ট আমি কুম্ভ মেলায় দেখেছি পার্লামেন্টের ব্যবস্থা, ওইখানে সব প্রধানমন্ত্রী এইরকম আছে ব্যাপারটা। ওই মানে আমাদের যে পঞ্চায়েতের ব্যাপার, আমার গুরুদেব এখন, আমার চাচা গুরু এখন আছে মহামন্ত্রী। উনি এই জোনা মানে কুম্ভ মেলার মানে ম্যানেজমেন্ট ম্যানেজার। উনি দেখবেন ওইটা, দেখবেন মানে উনি বোর্ডে না গেলে পারে, ধরেন ওই কোথায় কুম্ভ মেলা হবে, উনি 3-4 মাস আগে দিয়ে, 3-4 মাসের বেশি আগে দিয়ে ওখানে বোর্ড কোথায় হবে, বোর্ড সিস্টেম করে দিয়ে আছে, এখানে কাজ শুরু হয়ে গেছে।
মনে হয় 26-27 মনে হয় এই মেলা মেলবে, 26 মেলবে। মানে জুনা আখড়া এই কুম্ভ মেলার ম্যানেজমেন্টের হচ্ছে অগ্রগামী। হ্যাঁ, অগ্রভাবী, কারণ একজন কেউ সেক্রেটারি। তারপরে স্নানের সময়ও তো এই যে ব্যাপারটা থাকে যে কে কোন আখড়া আগে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য আঁকড়া আগে যাবে। ধরেন এই মিলিটারিরা সব পাহারা দিয়ে রাখবে, কোনো লোক একটা পাখি পর্যন্ত স্নান করবে না। এবার আমরা যাবো, যাই গায়ে ভস্ম মাখবো, উলঙ্গ বতরে কপলি থাকবে, ভস্ম মাখিয়ে যাইয়া আমরা আর কি যাই ঘাটে স্নান করবো। স্নান করার পরে আমরা যখন উঠবো তখনই তেজক শুরু হবে। তারপরে পরস্পর ধরেন আমরা জোনা আঁকড়াতে গেলাম, তারপরে আপনার যাবে আপনার এই নাথ মহারাজরা, এই পরস্পর যায় আঁকড়া আছে, এই পরস্পর স্নান শুরু হয়ে গেল। জুনা আখড়া তো খুব নাম করা আছে। হ্যাঁ, আমাদের আগে মানে পাওয়ারফুল। হ্যাঁ, পাওয়ারপুর আমরা এই তরোয়াল নিয়া, ত্রিশূল নিয়া নাচতে নাচতে আমরা যাবো স্নান করে। স্নান করে একবার স্নান করে কি ডুব দিলি ঘরে আমাদের মানুষ ওখানেই বরফ হয়ে গেল। ঠান্ডা তো এত ঠান্ডা, হাঁটি আসলি পরে ওই ঠান্ডা আর কি সহ্য করা যায় না এরকম। এবার স্নান করে দেয় দৌড় দিলি ঘরে আর কি ওই গা গরম হয়ে যায়। আমরা আসতে বলতে পারি 1-1.5 কিলোমিটার দৌড়ে আসতে হয়। মানে স্নান হবে ধরেন বারাকপুর স্টেশনের পরে যে স্নান হবে আমাদের আখড়ার থেকে, কারণ ঘুরিয়ে যাই মেইন ঘাট আছে আমরা থাকি ইপার। হ্যাঁ, ইপার থেকে ধরেন ওখানে টান্নি থাকে বড়, ধরেন 100 ফুটের বেশি গাছ, তার মাথায় প্রায় 100 ফুটের নিচে আমরা হরির পাশ দিয়ে সব আমাদের আঁকা। হ্যাঁ, ওইখান থেকে আর কি সব আর কি ঠাকুরের হর হর মহাদেব এরকম ঠাকুরের শিব দুর্গার স্লোগান করতে আমরা আর একটু আর একটা কথা মনে পড়ে, এই কুম্ভ মেলা আর হর্ষবর্ধনের যে প্রয়াগ মেলা, এর সাথে কি কোনো সম্পর্ক আছে? কুম্ভ মেলা হর্ষবর্ধনের কি নামটা, এটা তো আমার সাথে কি নেই। আমরা ইতিহাসে পড়েছি যে হর্ষবর্ধন, রাজ্যবর্ধন ওরা প্রয়াগে একটা মেলা তৈরি করেছে, কোনো এক রাজা হর্ষবর্ধন। বাট এই যে কুম্ভ মেলা, এর সাথে কি হর্ষবর্ধনের ওই মেলার কি কোনো যোগসূত্র আছে? যোগ না, উনি তখন রাজত্ব ওনার ছিল। কুম্ভ মেলাটা কেন হয়, এই যখন দেবাসুরে যখন ওই সুধা যখন ওই সমুদ্রের থেকে সুধা তৈরি হয়, অমৃত সুধা কলস ভরে যখন তৈরি হলো, তখন দেবাসুরে একটা মানে যুদ্ধ লাগার মতন অবস্থা, যে কারা নেবে। তখন নারায়ণ মেয়েদের রূপ ধরিয়া ওই কলস নিয়ে আর কি নারায়ণ চলে আসার পরে রাহুতে আর কি ওই কিছুটা খেয়ে ফেললো, যে দেবতাদের দিল, দেওয়ার পরে রাহু আইছিল ওই দেশে। আসলে তো রাহুর মুন্ডু করে ফেলেছিল, ফেলতে পারে রাহুর তো দেহ নাই, মুন্ডু আছে। এইবার ওই দেব আসলে যখন কাড়াকাড়ি লাগে, তখন ওই মানে আপনার 4 জায়গায় বুঝি ওই সুধা পড়েছে। যেরকম আপনার প্রয়াগরাজ, তারপরে উজ্জয়ন মহাকাল, তারপরে হরিদ্বার, আর আছে নাসিক। এই 4 জায়গায় কুম্ভ মেলা, সেই জন্য 4 জায়গাতেই হয়। 4 জায়গাতেই হয়। আর ধরেন অনেক জায়গায় কুম্ভ মেলা শুনি আমাদের পশ্চিমবাংলায়, এসব আছে নামের কুম্ভ, কারণ ওই বাঙালিরা হয়তো যেতে পারে না দূরে, একটা মহাকুম্ভের নাম দিয়ে ওরা একটা যোগ মিটায়। কিন্তু ওই যেখানে সুধা পড়ছিল সেইখানেই এই কুম্ভ মেলাগুলো 4 জায়গায় পড়েছিল, 4 জায়গায় মেলাটা 12 বছর পর। হ্যাঁ, 12 বছর পরে আছে পূর্ণ কুম্ভ, আর অর্ধ কুম্ভ মেলা 3 বছর পর এইখানে একবার হবে, তার 3 বছর পরে ওইখানে হবে। হ্যাঁ, এইভাবে 4টে জায়গার পরে গিয়ে 12 বছর যেখানে হবে সেটা হবে পূর্ণ কুম্ভ। আর 100 বছর পরে মহাকুম্ভ। মহাকুম্ভ এরকম ধরনের পরস্পর একটা শ্রেণী আছে, ওইভাবেই এইভাবে কুম্ভ মেলার মাহাত্ম্য। আর যত ভারতবর্ষের যত মানে আঁকড়া দ্বারা যত আঁকড়া, রাম সীতার হোক, রাধা কৃষ্ণের হোক, শিব ঠাকুরের হোক, গৌরাঙ্গের হোক, যত আঁকড়া দ্বারা আছে, ওই মেলায় গিয়ে ওদের খাতা রানিং করতে হবে। ওই মেলায় গিয়ে ওদের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী ওরা আবার নতুন খাতা নিয়ে ওদের পরিচালনা করতে হবে। প্রত্যেকে যাবে, কেউ 10 বিঘে 15 বিঘে নিয়ে ঘিরিয়া আর কি ওখানে থাকবে, সে ঘিরাতে ঘিরে না, ওইখানে কমিটি ঘিরে রাখে। এইবার যাই যে এই আমার গুরু ভাই এবার 10 লাখ টাকা দিয়ে কিনছে প্যান্ডেল, 3 জায়গায় প্যান্ডেল। ওই গোল কম্বলের ঘর হয়, ওর কিনছিল 3 দিয়া, তারপরে আর একটা, তারপরে মেইন যেখানে আমাদের ধনী জল ছিল। আচ্ছা, এই যে তাঁবুগুলো হয়, এই তাঁবুগুলো ব্যবস্থা করে কি গভর্নমেন্ট? না, পাবলিকেশন, গভর্নমেন্টের জায়গা, গভর্নমেন্ট পাবলিক ধরেন আপনার প্যান্ডেলের ব্যবস্থা আছে,
আপনি প্যান্ডেল করে করে দিলেন, আপনি ওই আঁকড়া দুয়ারের কাছ থেকে আপনি পয়সা নিলেন, আপনি ছেড়ে দিলেন, আপনি যেরকম ভাবে মানে টেন্ডার হয়। টেন্ডার ওরা নিয়ে ওরা আর কি যে আচ্ছাদন করে, ওর মধ্যে পায়খানা ওরা সাজানো গোছানোর দায়িত্ব ওই কোম্পানি। হ্যাঁ কোম্পানি, ওই ওই ওরা ম্যানেজমেন্টটা করে ফেলে। হ্যাঁ এবার এক এক আঁকড়া দিয়ে এক একটা টেন্ট নিয়ে নিল যে আমরা এই টেন্টে এতদিন থাকবো, 56 দিন আমরা থাকবো, 40 দিন 50 দিন এরভাবে থাকে। তা আঁকড়ার একটা পরিমাপ আছে, আমাদের জোন আঁকড়ায় এতটুকু, তারপরে আপনার নাচেরা এখানে থাকবে পরপর সেক্টর বুঝছেন, তারপর রাম সীতারা ওই দিক থাকবে, রাধা কৃষ্ণরা ওই দিক থাকবে, এইভাবে সেক্টর 12 কিলোমিটার আর এই দিক দিয়ে মেলা। 12 কিলোমিটার কোথায় থাকেন, প্রায় শিয়াল জাদুরি যাবে। এই আছে মেলার আয়তন এইখানে। আমাদের একবার নিমন্ত্রণ করছিল, গুরুদেবের ওখানে বলে গেছে আপনার চেলা পেলা সব পাঠাবে। আমরা 8 কিলোমিটার হাঁটিয়ে যে ভান্ডারা করেছি। আমাদের ওখানে 4000 টাকা করে দক্ষিণা দিয়েছিল, আর একটা করে লোটা দিয়েছিল, আর খাওয়া দিয়েছিল, আর প্রায় 500 টাকা 1000 টাকা এরকম করে দক্ষিণা ওখানে দেয়। আমার ধরেন 10-12 হাজার টাকা দক্ষিণে পাইছিলাম আমি ছিলাম বেশি দিন, 15-16 দিন ছিল, 10-12 হাজার টাকা দক্ষিণে পাইছিলাম। আর মেলা বই থাকা যায়, তাহলে করে মেলা দক্ষিণে হয়ে যায়। আমি যেতাম না বেশি, আমি প্রায় আঁকড়াই গুরুদেবের ধারেই থাকতাম বেশি। বুঝতে পারবো কিনা আপনার যে গুরুদেব উনি আছেন এখন? না, উনি তো গত আনতে সে আপনার হরিদ্বার যে কুম্ভ মেলাটা হয়ে গেল, আর 3-4 বছর আগে যে হরিদ্বার। এখন আপনাদের আশ্রমের প্রধান কি? এখন আছে আমার এক গুরু ভাই করণগিরি মহারাজ। করণগিরি মহারাজ উনি প্রধান? উনি প্রধান, উনি হচ্ছে মহামণ্ডলেশ্বর হয়েছে। আচ্ছা, মহামণ্ডলেশ্বর তো খুব শুনি নাম। মহামণ্ডলেশ্বর আমারে বানাবে দেখিয়া গুরুদেবের সেই সিদ্ধান্ত বলে, আমার বাঙালি বাবা নিত্যানন্দরে আমি মহামণ্ডলেশ্বর বানাবো। এইখানে আমার এই টান রয়ে গেছে, আমি রয়ে গেছি, এখানে বেশি টাইম দিই। এবার হরিদ্বার গুরুদেব গেল কুম্ভুর মেলায়, আমি যাইনি, কারণ করোনা তখন, সেই বছর করোনা হয়েছিল বুঝছেন। ওই করোনার মধ্যে উনি আছে আঁকড়া দুয়ারা সাধু থানাপতি, উনি নামিলে হবে না, বাবা চলেন সব গেছিল। যাইয়ে উনি কুম্ভুর মেলা করিয়ে আসে, ওই যে ওনার শরীর খারাপ কাশি হলো, সেইখান থেকে করোনা ধরে নিল, করোনা ধরে নিলে উনি ধ্যান দেয়। যাইনি, আমি ধ্যান থেকে গুলি করে ভান্ডারায় গেছিলাম 1 মাস পরে, যে ভান্ডারাটা হয় সেই ভান্ডারায় কি করবো। গুরুদেব আমার ছিল মহান, গুরুদেবের কথা কি করবো। গুরুদেব মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেবও পরব্রহ্ম, গুরুদেবী মানে আমার শিব। 51 তপ, 51টা ধ্বনি জানিয়ে তামিল মসজিদে উনি বসেছিলেন। হ্যাঁ, এগুলো তো আমি ভিডিওতে দেখেছি। হ্যাঁ, 51টা ধ্বনি জ্বালায় তার মধ্যে উনি বলেছেন, লাল হয়ে গেছে ফোসকা করে। এখন গ্রামের লোক বলে এরকম বাবার বাবু এরকম হয়েছিল, লোক 10-12 লোকের ভিড়। ভয়ঙ্কর কিচ্ছু সাধনের মাধ্যমে এই স্তরগুলো পার করতে হয়। যেমন ওই নর্মদা পরিক্রমা, সেই কমান্ডো ট্রেনিং এর মধ্যে। ওখানে লাগে ধরেন 1 বছর 3 মাস 13 দিন লাগে পূর্ব পরিক্রমা মানে কাভার করতে। ওই 1 বছর 3 মাস 13 দিন লাগে। খুব মানে দুঃসাধ্য, বাঘ ভাল্লুক অনেক কিছু সম্মুখীন হতে হয়। তারপরে নর্মদার থেকে ওই পরম জ্যোতি বেরোয়, ওই লাস্টে দিয়ে কোনো ভক্তের দর্শন হয়, প্রাকৃত ভক্ত যারা তারা দর্শন পালি করে ওর মধ্যে থেকে শিবলিঙ্গ উৎপত্তি হয়, ওর মধ্যে শিবলিঙ্গ হয়, তৈরি হয় অটোমেটিক। তার গায়ে ওঙ্কার লেহা, তার গায়ে মালা পরানো, মানে বিভিন্ন সিনারি যার ভাগ্যে যেরকম জ্যোতি। ওইখান থেকে পরম জ্যোতি আর একটা ভদ্রলোকের কাছে শুনেছিলাম একটা বইতে, তিনি কথা কীর্তন করেছিল যে এক মহারাজ ওই রকম নর্মদা পরিক্রমায় গেছিল, জাতি গঙ্গার ধারে উনি বসে আছে, খিদা পেটে না খেয়ে। অঘরি বাবা ছিল সাইডে, এইবার মা, স্বয়ং মা, উনি গরম লুচি আর জিলেপি নিয়ে ভক্তরে দেশে রাখিছে, নে বাবা খেয়ে। তখন ওই জলের মধ্যে ছিল অঘরি বাবা, বুঝছে এক বাবা,
যে গায়ে সাদলা ফাদলা পড়িয়ে গেছে ওই জলের মধ্যেই থাকে। উনি দেখে জলের মধ্যে উঠে আসে সেই প্রসাদ, সেইখান থেকে সব নিয়ে দেবে, নিয়ে আসে জলের মধ্যেই চলে গেল। এইবার ভক্তের প্রসাদ নিয়ে গেছে আর এক ভক্ত। মা কি করবে, মা আবার তারে গরম গরম লুচি পুড়িয়ে আনতে হবে। এটাই কথা কিন্তু শেষ। মানে অঘরি বাবা মানে টাকাতি করে নিয়ে যাওয়ার মতো। হ্যাঁ, জলের যে মধ্যে আমি জলের ভিতরে আছি, তুমি আমার কথা ভুলে গেছো। না, মা ওকে প্রসাদ দিলে, এই তো মার প্রসাদ, মহাপ্রসাদ, জলের মধ্যে থেকে আসেও প্রসাদ নিয়ে আবার জলের জলের মধ্যে গেছে। মানে সব লীলা এগুলো। সব লীলা। হ্যাঁ, তারপরে পরস্পর পরস্পর ভক্ত ভক্ত ভগবানের বশে থাকে, ভগবান ভক্তের বশে থাকে। এরকম ভগবান দিনরি রাজ করতে পারে না, কিন্তু ভক্ত দিনরি রাজ করতে পারে। 6 কে 9, 9 কে 6 করে দিতে পারে। ভক্তের মধ্যে এই দেখেন আজকের তারিখ হচ্ছে 9 তারিখ, 9 জুন। আজকে 9 তারিখ তো জুন মাসের, তার মানে 9 6, তাই তো 9 6। আজকে তারিখটা হচ্ছে 9 6। 6 মাস চলছে। আজকে তারিখ হচ্ছে 9 তারিখ আর 6 মাস, 9 6, 6 9। ওই যে এইটা দাদুর এক জায়গায় বলছে, শুক্র এক জায়গায় বলছে যে 6 কে 9, 9 কে 6 করে দিন। হ্যাঁ, এই টাকার জল যে কোথায় গড়াবে বলা কষ্ট। ভগবান ভক্তের বসে থাকে, আমরা তো সেরকম ভক্ত হতে পারিনি। আমি ভক্তের কথা কীর্তন তবু আপনি তো একটা ভালো লাইন নিয়ে তো আছেন, একাকিত্ব থেকে তো ভালো আছেন। ঠাকুরের নামেই আছি। আমি এদিক ওদিক ভটকানো লোক না, জীবন চলে যাবে তবু ওই পথেই আমার। আমি ওই পথে আমার দেহ মন প্রাণ সব দিয়ে দিই, আমার বাকি কিছু রাখিনি। আমার নিজের পিণ্ড আমি নিজে দিয়েছি, সংসারের সাথে কোনো নাতা নেই। কারণ আমার জীবন সব অর্পণ করে দিচ্ছি, কারণ ফিরার কায়দা নেই। কারণ আমার যে টাইটেল সব ভোলানাথের টাইটেল, আমার ভোলানাথের টাইটেল গোত্র সব কিছু ভোলানাথের যে আমার। সন্ন্যাস নেওয়ার সময় তো বলা হয় যে নিজ গোত্র পরিত্যাজ্য, শিব গোত্র শিরোধার্য। তাই তো বলে, তাই তো। হ্যাঁ হ্যাঁ, এখন আমি ভোলানাথের নাম ছাড়া ভোলানাথের করণ ক্রিয়ার বাইরে আমাকে টপকানো যাবে না, আমি পারবো না। কোনো একটা লোক ক্ষুধার্ত থাকে, কোনো একটা লোক অসুবিধে থাকে, যেটা পড়িয়া আছে গরিব, তার দ্বারা কেউ যায় না। তার দ্বারা যদি গ্রামের লোক যদি তার বিরুদ্ধেও থাকে, আমি তার পিছনে কর্তব্য, ওইটা আমার স্বভাব। মানে এটা কোনো আত্মীয়তা না, আত্মীয়তা না, এটা আমার কর্তব্য। কারণ ওর পিছনে কেউ নয়, ওর পিছনে আমাকে থাকতে হবে। কোনো দুস্তর ভোট হয় নাই, ভোটের কার্ড হয় নাই, রেশন কার্ড হয় নাই, আধার কার্ড হয় নাই, ওই তার পিছনে বেরোবো। তার হয়ে একজনের দরকারে হাতে পায়ে ধরবো, দাইরে দাদারে বলবো, তার হয়ে দরকারে ভিক্ষে করবো, কিন্তু নিজের যদি করবো না। আমি 7 দিন না খেয়ে থাকা আমার অভ্যাস আছে, কিন্তু আমি নিজের জন্যই আমি কারোর কাছে চাইও খাই না, খেয়ে থাকি নিজের মতো। যদি কেউ ক্ষুধার্ত থাকে আমি তার জন্য অন্য লোকের কাছে চাই, কিন্তু নিজের জন্য চাই। আমার স্বভাব এই স্বভাবে টেনে নিয়ে গেছে। হ্যাঁ, জায়গা মতো। এই 2 জনের ভোটের রেশন কার্ড হয় নাই লকডাউনে। একটা আছে পাগল, তার ভোটের রেশন কার্ড আধার কার্ড হয় নাই। আমি বলছি ঠিক আছে, বিজেপি আসুক, তোর ভোটের রেশন কার্ড আধার কার্ড আমি করে দিই। এখন দেখি অর্জুন মন্ত্রী হয়েছে, তারপরে পঞ্চায়েতের দায়িত্বগুলো আসুক, আসলে পরে ওকে নিয়ে যে বলবে ভোটের রেশন কার্ডটা করে দাও। হ্যালো, বলো। হ্যাঁ, শরীরটা ভালো আছে বা আজকে? হ্যাঁ, ঘরে আছি, টিভি দেখছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকে গিয়েছিলাম রাজনীতি করবো। আর্জেন্ট ছিল তো বা, ঠিক আছে ভাই। হ্যাঁ, কাজ হয়েছে, তোর সাথে কথা বলছি তো বাবা। হ্যাঁ, একজন আসছে, একজন সাধু আসছে, কথা বলছে। তো না, ওগুলো তো খাচ্ছিল না, ওগুলো খাচ্ছিল। তুমি সময় করে আসো বা। আর তোমার ভালো লাগলে আসো না, ঠিক আছে, রাখি। ঠিক আছে বা, রাজু আসবে। ও তো ওইবারে রয়েছে, মুরগি ভালো, ভাত ভালো। হ্যাঁ হ্যাঁ, ভালো আছো না? আসে নাই, বড় কিছু ভালো আছে। ঠিক আছে, ঠিক আছে বা, তুমি তাহলে আসো কালকে। ঠিক আছে, 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 রাখো।
শরীর খারাপ হয়েছিল এর মধ্যে হ্যাঁ আপনার? হ্যাঁ, আমি তো 15-16 দিন তো শরীর খালি জলদিগুলি ব্যাপারে বাড়িতে বেরোতে যায় না, তার বেরোই নিয়ে শরীর দুর্বল হয়ে গেছিল, হাত থেকে গা কাঁপতো, এই রোদ্দুরের জন্য। ইঞ্জেকশন করা হলো না, ইঞ্জেকশনের ধরেন ভোটের এই ইলেকশনের ব্যানার পোস্টার লাগানোর দায়িত্ব আমার। এই ইলেকশনের ধরেন 35 বছর ধরে 40 বছরে বিজেপির ইলেকশন, এর জন্য আমার সব চলে গেছে। আচ্ছা, বিজেপিকে তো আনলেন, সেন্ট্রালেও আনলেন, রাজ্যেও আনলেন। এবার একটু রাজনীতির কথা বলি। রাজনীতি আর ধর্মনীতি তো আলাদা কিছু না। প্রভুর ইচ্ছা রাজনীতি আর ধর্মনীতি এক। মানে আমার এটা আমার ব্যক্তিগত মত, সবাই একসাথে নাও হতে পারে। মানে রাজনীতিটা হচ্ছে কাঁচা আম বা টক, আর ধর্মনীতিটা হচ্ছে পাকা আম। তাই না? ঠিক। একটা জিনিস, এখনকার রাজনীতি ধর্মনীতির সঙ্গে রাজনীতি জড়িয়ে আছে। হ্যাঁ। কারণ দেখেন, এই রাজনীতি যদি পরিপাটি ঠিক মতো না হয়, হ্যাঁ। ধর্মকর্ম করতে দিচ্ছে। হবে না তো। হ্যাঁ, সাধুদের কলকাতাতে তাড়াইছে, সাধুদের বাড়ি বাড়ি যাচ্ছে, ওই গীতা ফেতা দিতি, ওদের তাড়াইছে, তুই তোর ভোটেশন কার্ড কি, তোর বাড়িতে গুজরাট, রাজস্থান, এখানে কি এতে আইছিস, তাদের হুমকি টুমকি দিচ্ছে। তাহলে চিন্তা করেন, আকড়া দুয়ারা সাধু সারা বিশ্বের সাধু এক জায়গায়, সে কি দেশের সাধু কোথায় পাবে এত? কারণ আমরা তো বিশ্ব ঘুরে বেড়াই। এই সারা ভারতবর্ষ তো এখন বিজেপির জয় জয়কার, মানে রাজ্য এবং সেন্ট্রাল। এই মতো অবস্থায় কি মহাভারত কি আশা করা যায় না? মহাভারত তো আশা করা যায়, এটা রাম রাজত্ব শুরু হয়ে গেছে। কারণ রাম মন্দির কমপ্লিট, আর রাম নামের দোহাই দিয়ে বিজেপি এসছে। এই দিক দিয়ে রাম মন্দির হয়ে গেল, এই দিক দিয়ে মহাকাল মন্দির হয়ে গেল, মানে ওয়েস্ট বেঙ্গলের উত্তর ভারতে, উত্তরবঙ্গে মহাকাল মন্দির হলো। আচ্ছা, দীঘায় মমতা ব্যানার্জি জগন্নাথ মন্দির বানালো। তা ধর্মকর্ম তো মোটামুটি শেষ হয়ে গেছে, মানে এবার শিব মন্দিরে মহাকাল মন্দির। তা এবার এই যে মহাভারত, যেটা ব্যাসদেবের মহাভারত, যেটা ব্যাসদেবের কল্পনা, আমি বলি, আমি একজন সাংবাদিক হিসেবে বলি, আমি সাধু মার্গের কথা আমি বলবো না, যেহেতু আমি মিডিয়া চালাচ্ছি, আমি বলবো ব্যাসদেবের কল্পনা। ব্যাসদেব যে মহাভারত লিখেছিল ওটা ওনার কল্পনা, কারণ উনি তো জঙ্গলে থাকতেন, তাই না? উনি মহাভারত লেখার পরেও ওনার মনে হয়েছিল যে যা বলতে চাইলাম বোধহয় হলো না বলা, সেই জন্য উনি আবার গীতা লিখলেন, তাই না? মহাভারতেরই মধ্যে উনি আবার মহাভারত একটা বড় বই লিখলেন, বইয়ের পরে ওনার মনে হলো যা বললাম বোধহয় সবকিছু বলা হলো না, কিছু বাকি থেকে গেল, সেই জন্য দ্বিতীয় আবার মহাভারতের উপর গীতা চাপান দিল। সেই জন্য উনি বলেছিল, এবং গীতা হচ্ছে, মহাভারত হচ্ছে গল্প, আর গীতা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এইটা করো ওইটা করো, সার্থক, একদম ডাইরেকশন, সঠিক তথ্য, মানে আগুন যেরকম ভাজ নাই, মানে একদম ডাইরেকশন দিচ্ছে, অর্জুন তুমি এটা করো, অর্জুন তুমি ওইটা করো, তুমি যদি কিছু না করো তো আমি করে রেখেছি, তুমি দেখতে থাকো। আমি করে রেখেছি, শ্রীকৃষ্ণ করে রেখেছে, অর্জুন হচ্ছে নিমিত্ত। কেন হচ্ছে তাহলে অর্জুনকে কেন বলা হচ্ছে? এই জীবকে শেখার জন্য, জীব চলাফেরা করবে কি। এইটা হয়তো আপনাদের ভার্সন আর আমার ভার্সন আলাদা হতে পারে। আমি ফটোগ্রাফি আমি ওই দিকে ক্যামেরাটা রেখেছি, এই দিকে দেখা যাচ্ছে, এই ক্যামেরাটা যদি পিছনে রাখি তো অন্যরকম ছবি হবে। সেই জন্য আপনার দর্শন আর আমার দর্শন একটু আলাদা, কিন্তু দেখছি তো একই জিনিস। না, মানসিকতা আপনার আমার এক না হলে পরে আমাদের দুজনের মিলন, তাই না? আমি ক্যামেরাম্যান হিসেবে আমি আপনার সামনের থেকে ছবি তুলছি আর আপনার পিছনের থেকে ছবি তুলি, কিন্তু লোক তো আপনি একটাই। তাই সেই রকম অ্যাঙ্গেল থেকে আমি বলছি, মোদি মহারাজ কি অর্জুন হতে পারছে না? দেখুন, অর্জুন না হলে এই সব কাজ কি করে হচ্ছে? আপনি জ্ঞান নয়নে তাকায় দেখেন, উনি হচ্ছে মহাভারতের অর্জুন। আমি সেটাই বলছি যে উনি কি ধরেন আশেপাশে যে কয়টা দেশ আছে আর কি আমাদের, যারা আমাদের সমস্যার কারণ, বাংলাদেশকে আমাদের কিছু না দিলে ওরা থাকে না, নেপালকে না দিলে নেপাল থাকে না, আচ্ছা শ্রীলঙ্কাকে না দিলে শ্রীলঙ্কা থাকে না, আচ্ছা ভুটানকে না দিলে ভুটান থাকে না, তাই গন্ডগোল পাকাচ্ছে পাকিস্তান, তাকে একটা থাপ্পড় মেরে কি তাকে বসিয়ে দেওয়া যায় না? যায় না, যখন তখন পারে। এক চোখের মিট করতে করতে মিটটি চোখের মিটটি মারতে যেটি দেরি হতে পারে, তার আগেই হয়ে যেতে পারে। তাহলে আজকে 6-9, আজকে কি 9-6 করে দেওয়া যায় না? আজকে নিশ্চয়ই 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 কাজ শুরু হয়ে গেছে অনেক আগের থেকে, প্রসেস চলছে। যে কোনো টাইমে আপনার এই কথাটা সত্যি হতে চলেছে, যে কোনো টাইমে। 6-কে 9, 9-কে 6, এই তো আজকে তো সেই মহেন্দ্রক্ষণ। হ্যাঁ, মহেন্দ্রক্ষণ, ঠিক ঠিক। আপনার মনের বাসনা পূর্ণ হবে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি, মানে কত তাড়াতাড়ি হবে
এটা তাড়াতাড়ি কাজ শুরু হয়ে গেছে অনেক আগের থেকে, কিন্তু এই ঘোষণাটা হতে ভাই 5 জেলা ওটা তো ভারতের মধ্যে আসলো বলে। পলিটিক্স হবে। হ্যাঁ, আর পাকিস্তানের থেকে, আর ওই পাকিস্তানের ওই যেসব জম্মু অধিকৃত কাশ্মীর যেগুলো, সেইগুলোর স্থানীয় লোকরা পাগল হয়ে গেছে, আমাকে ভারতের সাথে মিলাও, ভারতের সাথে মিলাও। 10-12 জন গুলি হয়ে গেছে, আর 100 জন মতন আহত হয়ে গেছে। এগুলো পুলিশই করছে, পুলিশই এবার উল্টে দাঁড়াইছে, পুলিশ ভাবতেছে। তার মানে ওইখানে শুরু হয়ে গেছে। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তার মানে আর অসুবিধা কিছু নাই। না, শেষ- না। শেষ খবরটা আসার হ্যাঁ, দরকার। শেষ খবরটা হাত দরকার যে স্বাধীন হয়ে গেছে। দেশ স্বাধীন হয়ে গেছে। হ্যাঁ, এখনো পরাধীন আছে, দেশ স্বাধীন হতে দেখ, পারে। আজকের দিনে আপনার সাথে দেখা হয়ে এই কথাগুলো শুনতে পেয়ে আমার মন অনেক আনন্দিত হল। মানে আমি আর বলারই রাখে না যে আজকে আমি যে জুনা আখড়ার একজন সাধকের সাথে আজকে আমার দেখা হলো। প্রিয় দর্শক, আপনাদেরকে আমি জুনা আখড়ার এই বয়স্ক সাধুকে আমি আজকে দেখাতে পারলাম এই 6-9 তারিখে, 9-6 তারিখে। আমার মনের ইচ্ছা আমি যেটা ব্যক্ত করলাম যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, আফগানিস্তান, শ্রীলঙ্কা, এই সব কয়টা দেশ মিলে মহাভারত তৈরি হোক, এটা আমার মনের কথা। যদি ব্যাসদেব যদি লিখে দিয়ে থাকে, তাহলে উনি হচ্ছে স্রষ্টা। আমি সেটাকে দেখার জন্য এই মহাকাল এক্সপ্রেসের মাধ্যমেই, মোদিজি, ভারত সরকার, আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা যত তাড়াতাড়ি পারেন মহাভারতের স্বীকৃতি আপনারা দিয়ে দিন হয়ে যে যাবে, মহাভারত হয়ে গেল। হয়ে যাবে, আপনার এই আশাও পূর্ণ হয়ে যাবে। এই মহাকালের মাধ্যমেই আমি ভারত সরকারের কাছে অনুমতি করছি, মানে অনুমতি প্রার্থনা করছি আপনাদের কাছে যে আপনারা এবার স্বীকৃতি দেন নিউ ইন্ডিয়া, যার যার নাম হোক নিউ ইন্ডিয়া, নতুন ভারত। এটা আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আমার অপরাধ নেবেন না। হর 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 মহাদেব, নমঃ হর হর মহাদেব, হর হর মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। সকলের সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশের